ইরানের ঝড়ে অভিযান, সীমান্তে মোসাদ এজেন্ট ধ্বংস, জব্দ আমেরিকান অস্ত্র। আকাশে ভোরের আলো ফুটতেই সীমান্তের বাতাসে ভেসে এলো গর্জন। সিস্তান ও বেলুচিস্তানের মাটিতে যেন বজ্রপাত হলো একসাথে। ইরানের বিপ্লবী গার্ডস IRGC আর গোয়েন্দা বাহিনী নেমে এলো এমন এক অভিযানে যা শুনলেই ইসরায়েলের মিত্ররা কেঁপে ওঠে। মোসাদের এজেন্টদের নিরপেক্ষ করা হয়েছে আর তাদের হাতে থাকা আমেরিকান অস্ত্র গেছে ইরানের কবজায়। শত্রুর গোপন ঘাঁটিতে আগুন, ইরানশার খাস সারাবাদ, 3টি শহর। সীমান্ত অঞ্চলের অন্ধকারে সন্ত্রাসী ঘাঁটি গেড়েছিল ইসরায়েল সংযুক্ত বন্দুকধারীরা, কিন্তু তাদের ঘুম ভাঙল ভোরের আগে। সমন্বিত অভিযানে ঝাঁপিয়ে পড়ল IRGC গ্রাউন্ড ফোর্স আর ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। মুহূর্তেই শুরু হলো গোলাগুলি, বিস্ফোরণ আর ধ্বংসযজ্ঞ। ফলাফল, মাত্র কয়েক ঘন্টার লড়াইয়ে 13 জন জঙ্গি নিহত, অনেকে ধরা পড়ল জীবিত। ব্যর্থ হলো 3টি বড় হামলা। শুধু নিহত আর গ্রেপ্তারি নয়, ইরানি নিরাপত্তা বাহিনী জানিয়েছে এই অভিযানে ব্যর্থ করে দেওয়া হয়েছে 3টি বড় পরিকল্পিত হামলা। সীমান্তের এক পাশে পাকিস্তান, অন্য পাশে অশান্ত বেলুচিস্তান। এই অঞ্চলটিকে টার্গেট করে তাণ্ডব চালাতে চেয়েছিল জঙ্গিরা, কিন্তু ইরানের গোপন চোখে সেই পরিকল্পনা ধরা পড়ল আগে। যা ঘটল তা যেন সিনেমার দৃশ্য। ভোরের অন্ধকারে গোপন কণ্ঠস্বর, ঝলসে ওঠা ট্রেজার বুলেট আর একের পর এক বিস্ফোরণে শত্রু ঘাঁটির পতন। শত্রুর হাতে বিদেশি অস্ত্র। অভিযান শেষে জব্দ হলো এক ভয়ঙ্কর ভাণ্ডার, আমেরিকান তৈরি M4 ও M60 রাইফেল, RPG লঞ্চার, বিস্ফোরক ভেস্ট, এমনকি হাতে গোনা গ্রেনেড। সব মিলিয়ে স্পষ্ট হলো এরা কেবল সাধারণ দস্যু নয়, বরং এক আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ। প্রেস টিভির ভাষায়, এই জঙ্গিদের হাতে থাকা অস্ত্রই প্রমাণ করে তাদের যোগসূত্র। ইরানের শক্তির নতুন বার্তা। ইরান শুধু লড়াই করছে না, লড়াইয়ের পরও ছড়িয়ে দিচ্ছে বার্তা। সেনাবাহিনী নিশ্চিত করেছে তাদের সাফল্য শুধু বন্দুকধারী ধ্বংস নয়, বরং সীমান্তকে আরও নিরাপদ করা। ইরানের প্রধান স্টাফ আব্দুর রহিম মুসাভি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে ফোনে জানালেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সীমান্তের উভয় পাশে যৌথ পদক্ষেপ জরুরি। অর্থাৎ ইরান শুধু নিজেকে রক্ষা করছে না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তার ভার কাঁধে নিচ্ছে। এর আগে গোয়েন্দারা দক্ষিণ পূর্বে আরেকটি সেল ধ্বংস করেছে। সেখানে 6 জঙ্গি নিহত, 2 জন বন্দী। আরেকটি চমক, সেলটির সবাই ছিল বিদেশি যোদ্ধা, তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র। এক কথায়, সীমান্তের মাটি আজ ইরানের শত্রুদের জন্য এক মৃত্যুকূপ। ভোরের আলোয় যখন সাধারণ মানুষ ঘুম ভাঙাচ্ছিল, তখন সীমান্তের অন্য প্রান্তে ইতিহাস লিখছিল ইরানের যোদ্ধারা। বন্দুকের নল, RPGর ঝলকানি আর ধোঁয়ার কুণ্ডলি পেরিয়ে ইরান জানিয়ে দিল, আমরা সতর্ক, আমরা শক্তিশালী। আমাদের সীমান্ত ভেদ করার স্বপ্ন যারা দেখে, তাদের জন্য অপেক্ষা করছে কেবল ধ্বংস। সিস্তান ও বেলুচিস্তানের এই অভিযান কেবল একটি সামরিক সাফল্য নয়, এটি ছিল শক্তির প্রদর্শনী। বার্তা স্পষ্ট, ইরান এখন শুধু প্রতিরোধ নয়, আক্রমণের অগ্রদূত। কল্পনা করুন, অসীম নীল সমুদ্র হঠাৎ কেঁপে উঠল। ঢেউয়ের বুক চিরে ছুটে যাচ্ছে একের পর এক ক্রুজ মিসাইল। আকাশ ভেদ করে এগুলো উড়ে যাচ্ছে এমন সব শহরের দিকে যেগুলোর নাম শুনলেই শক্তির প্রতীক ভেসে ওঠে চোখে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন। আমেরিকার মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশকে লক্ষ্য করে হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের এক প্রভাবশালী আইন প্রণেতা স্পষ্ট জানালেন, তাদের হাতে আছে সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য ভয়ঙ্কর ক্রুজ মিসাইল। চাইলে এগুলো আঘাত হানতে পারবে আমেরিকার শহরে, এমনকি ইউরোপের গভীর হৃদয়েও। এটি কোনো কল্পনা নয়, বরং এক বাস্তব শক্তির প্রতিধ্বনি। গত 20 বছর ধরে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর অ্যারোস্পেস ফোর্স সমুদ্রের বুককে পরিণত করেছে এক ভাসমান দুর্গে। যুদ্ধজাহাজ, সাবমেরিন আর অদৃশ্য মিসাইল সিস্টেম দিয়ে তারা গড়ে তুলেছে এমন প্রতিরক্ষা যা মুহূর্তে আক্রমণাত্মক শক্তিতে রূপ নিতে পারে। এই ঘোষণা আসার কিছুক্ষণের মধ্যেই সমুদ্র কেঁপে উঠল। ভারত মহাসাগরের উত্তরাংশ আর ওমান সাগরে শুরু হলো 2 দিন ব্যাপী ভয়ঙ্কর সামরিক মহড়া, ইকতেদার 1404। এখানে হাজির হলো ইরানের প্রকৃত শক্তি। যুদ্ধজাহাজ ভরা মিসাইল, সাবমেরিন গোপনে শত্রু খুঁজছে, আকাশ ইউনিট সতর্ক পাহারায়,
উপকূল থেকে সমুদ্র ভিত্তিক ঘাঁটি একসাথে মিসাইল নিক্ষেপ করছে। লক্ষ্যবস্তুগুলো মুহূর্তেই ধ্বংস। সমুদ্র যেন রূপ নিল জ্বলন্ত রণক্ষেত্র। ইরানের মিসাইলের মহাকাব্য। এই মহড়ার মূল নায়ক ছিল 3 মহাশক্তিধর মিসাইল কাদের, গাদের ও নাসির। কাদের মাঝারি পাল্লার স্টেলথ অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, শত্রু জাহাজ ও উপকূলকে মুহূর্তেই ধ্বংস করতে সক্ষম। নির্ভুল আঘাত, উচ্চ ধ্বংস ক্ষমতা, এক কথায় শত্রুর দুঃস্বপ্ন। গাদির দীর্ঘ পাল্লার অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, রাডার এড়িয়ে ছুটে যায় মৃত্যুর দূত হয়ে। শত্রুপক্ষের উন্নত রাডার সিস্টেমও এই মিসাইল থামাতে অক্ষম। নাসির স্বল্প পাল্লার হলেও প্রাণঘাতী, ছোট দূরত্বে অবিশ্বাস্য নির্ভুলতায় আঘাত হানতে পারে এবং শত্রুকে অপ্রস্তুত অবস্থায় নিশ্চিহ্ন করতে সক্ষম। জেনেভে ও সাভালান নামের ডেস্ট্রয়ার জাহাজ থেকে একযোগে ছুটে গেল মিসাইল। সমুদ্রের নির্ধারিত লক্ষ্যবস্তু মুহূর্তেই টুকরো টুকরো। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল সমুদ্র, কেঁপে উঠল বিশ্ব রাজনীতি। এই মহড়ার আড়ালে ছিল গভীর বার্তা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি নির্দেশে এই মহড়া চালানো হয়। উদ্দেশ্য শুধু প্রতিরক্ষা নয়, বরং ঘোষণা, ইরান আক্রমণের জন্য প্রস্তুত। আমাদের শক্তি কোনো প্রদর্শনী নয়, এটি বাস্তব। এই মহড়ায় পরীক্ষা করা হলো ইরানের সর্বাধুনিক দেশীয় প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং সমুদ্র থেকে আকাশে আঘাত হানার সামর্থ্য। সবই সফল। এ যেন এক সিনেমার দৃশ্য। সমুদ্রের বুক থেকে মিসাইল ছুটে যাচ্ছে, বিস্ফোরণে ভেঙে পড়ছে লক্ষ্যবস্তু, আকাশ ভরে যাচ্ছে ধোঁয়ার রেখায়। দূরে বসে ওয়াশিংটন, তেল আবিব আর ইউরোপের রাজধানীগুলো আতঙ্কে কাঁপছে। শিরোনাম যেন প্রস্তুত, ইকতেদার 1404, সমুদ্র থেকে জেগে ওঠা ইরানের শক্তি। ইরান প্রমাণ করেছে তাদের শক্তি শুধু মাটিতে বা আকাশে নয়, সমুদ্রের বুকে লুকিয়ে আছে এক অদম্য মহাকাব্য। এখন প্রশ্ন, আমেরিকা ও তার মিত্ররা কি এই শক্তির সামনে দাঁড়াতে প্রস্তুত, নাকি সমুদ্র থেকে শুরু হবে নতুন এক বৈশ্বিক যুদ্ধ? রাত নেমেছে গাজার দক্ষিণে। ভাঙা বাড়ি ঘর, জ্বলন্ত ধ্বংসস্তূপ, কাঁপতে থাকা আকাশ। হঠাৎ করে গুলির শব্দে থরথর করে ওঠে দক্ষিণ গাজার আল জাইতুন মহল্লা। মসজিদের পাশেই দীর্ঘদিন ধরে অবস্থান নিয়েছিল ইসরায়েলি ট্যাঙ্ক আর সামরিক যান। ঠিক সেখানেই হঠাৎ বেরিয়ে আসা এক ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে গুলি ছোড়ে আল কাসম ব্রিগেডের যোদ্ধা। মুহূর্তেই থেমে যায় সেই সেনার চলাচল। এক দফা মেশিন গানের গুলিতে নিস্তব্ধ হয়ে যায় হায়নার মতো দখলদার সৈন্য। কিছুক্ষণের মধ্যে আকাশে দেখা যায় উদ্ধারকারী হেলিকপ্টার। আহত কিংবা নিহত সেনাদের সরিয়ে নিতে নামে সেটি। দৃশ্যটা যেন প্রতিরোধের এক ছোট ছবি, যা আঁকা হচ্ছে দিনের পর দিন। অবরোধের শহরে অবিনশ্বর প্রতিরোধ। গাজার মানুষ আজ 2 বছরেরও বেশি সময় ধরে শ্বাসরুদ্ধ অবরোধে। আকাশ থেকে বোমা, সমুদ্রপথে অবরোধ, স্থলপথে ঘিরে রাখা। মৃত্যু আর ক্ষুধার্ত দিন তাদের নিত্যসঙ্গী। তবু ভাঙেনি তাদের মনোবল। গাজা প্রমাণ করছে প্রতিরোধ কখনো শেষ হয় না। দক্ষিণের খান ইউনিসের আল সাঁতার আল ঘারবি এলাকায় ইসরায়েলি সামরিক যান চলাচল করছিল। হঠাৎ 17 মিলিমিটার মর্টারের গোলা আছড়ে পড়ে। চারপাশ কেঁপে ওঠে। আল কুদস ব্রিগেড দাবি করে তাদের এই হামলায় শত্রুর সামরিক যন্ত্রপাতি ভেঙে গেছে। ভিন্ন ব্রিগেড এক প্রতিরোধ। খান ইউনিসের উত্তরে আল ভিল্লা স্ট্রিটে আবারও নাটকীয় দৃশ্য। আল আকসা শহীদ ব্রিগেড আর আল নাসের সালাহ উদ্দিন ব্রিগেড, দুটি ভিন্ন সংগঠন, কিন্তু একই কণ্ঠে একসাথে ছুঁড়ে দেয় 60 মিলিমিটার মর্টার। লক্ষ্য ইসরায়েলি সেনাদের সমাবেশ ও সামরিক যানবাহন। গাজার মানুষ এই দৃশ্যকে আখ্যা দিয়েছে ভ্রাতৃত্বের প্রতিরোধ। কারণ ভিন্ন পতাকার নিচে দাঁড়িয়েও কণ্ঠস্বর একটাই, স্বাধীনতার ডাক। আকাশ থেকেও আঘাত। শুধু স্থলযুদ্ধ নয়, আকাশেও পাল্টে আঘাত। দক্ষিণ গাজার আকাশে চক্কর দিচ্ছিল এক ইসরায়েলি ড্রোন। নজরদারির কাজে ব্যস্ত সেই প্রযুক্তির চোখ মুহূর্তেই ভূপাতিত হলো। মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা গুলি ছুড়ে নামিয়ে দিল ড্রোনটিকে। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল আকাশে। ইসরায়েলি প্রযুক্তির দাম্ভিকতার পতন যেন চোখের সামনে ফুটে উঠল। প্রায় 23 মাস ধরে গাজার আকাশ কাঁপছে বোমার শব্দে। হাসপাতাল ভেঙে পড়েছে, শিশুদের খেলনা ভেঙে গেছে, শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। তবু প্রতিদিনই লেখা হচ্ছে নতুন প্রতিরোধের গল্প। ধ্বংসের ভেতর থেকে জন্ম নিচ্ছে সাহসের আলো। অন্যদিকে তেল আবিবে ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা প্রতিবাদে নেমেছেন।
তারা যুদ্ধ থামিয়ে বন্দীদের ফিরিয়ে আনার দাবি করছেন, কিন্তু নেতানিয়াহুর সরকার যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকেত দিচ্ছে। ফলে রক্তপাত থামছে না আর প্রতিরোধ আরও তীব্র হচ্ছে। এই ধারাবাহিক হামলাগুলো শুধু সামরিক অভিযান নয়, বরং এক অদম্য বার্তা, আমরা বেঁচে আছি, আমরা প্রতিরোধ করছি। ইসরায়েল যত ট্যাঙ্ক, ড্রোন বা যুদ্ধ বিমান নিয়ে আসুক না কেন, ভাঙা শহরের গলিগুলোতে জন্ম নিচ্ছে নতুন সাহসের গল্প। একদিন ইতিহাস লিখবে, গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকেও এক জাতি মাথা তুলে দাঁড়িয়েছিল, লড়েছিল আর রক্ষা করেছিল নিজের অস্তিত্ব। ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্র, ইসরায়েলের আকাশে দুঃস্বপ্ন। রাত ছিল অস্বাভাবিক নীরব। হঠাৎই সেই নীরবতাকে ছিন্ন করল এক আগুন মাখা রেখা। 1000 কিলোমিটার দূরের ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশ কেটে গিয়ে পড়ল সরাসরি তেল আবিবের কাছে। ইসরায়েলের বহুল প্রচারিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যে আয়রন ডোমকে তারা অদম্য দেয়াল বলে দাবি করত, সেটি এবার ব্যর্থ হলো। আকাশে ভেঙে একাধিক খণ্ডে বিভক্ত হয়ে ক্ষেপণাস্ত্রটি একসঙ্গে বিভিন্ন স্থানে আঘাত হানে। ইসরায়েলের আকাশে যেন এক অদৃশ্য ভূমিকম্প। এই দৃশ্য দেখে প্রশ্ন জেগেছে, এটি কি ইয়েমেনের তৈরি নতুন কোনো অস্ত্র, নাকি তাদের হাতে এসে গেছে এমন প্রযুক্তি যা বিশ্ব শক্তিদেরও ঘুম কাড়বে? 24 আগস্ট ইসরায়েলের ইয়েনেট নিউজ জানায়, দেশটির বিমান বাহিনী এখন ব্যস্ত খোঁজ খবর নিতে। তারা খতিয়ে দেখছে হুথিদের ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটিতে আসলেই কি ক্লাস্টার মিউনিশন ছিল। ভিডিও ফুটেজে দেখা যায় আকাশে ভাঙা ক্ষেপণাস্ত্র যেন ছোট ছোট দানব হয়ে ঝাঁপিয়ে পড়ে শহরের বুকে। কিন্তু এখানেই শেষ নয়। ইয়েমেনের সেনারা শুক্রবার ঘোষণা দিল, তারা ইসরায়েলের একাধিক স্থাপনায় আঘাত হেনেছে। তালিকায় ছিল তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, একটি সামরিক ঘাঁটি এবং দক্ষিণের আশকেলনের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি ছিল ক্ষেপণাস্ত্রের নাম প্যালেস্টাইন 2। ইয়েমেনিরা এটিকে বলছে হাইপারসনিক ব্যালিস্টিক ভ্যারিয়েন্ট। এর মানে এই ক্ষেপণাস্ত্র শুধু দ্রুতগামী নয়, প্রতিরক্ষা ভেদ করার ক্ষমতাও তার অসীম। ইসরায়েলের জন্য এটি এক দুঃস্বপ্ন, কারণ শত্রু আসছে এমন এক প্রান্ত থেকে যাকে তারা কখনোই প্রধান হুমকি হিসেবে ভাবেনি। ইয়েমেনের মরুভূমি, পাহাড় আর গেরিলা যোদ্ধারা আজ যেন এক অনিবার্য ভূমিকম্পে রূপ নিয়েছে। টুইস্ট এখানে, ইয়েমেনিরাও শুধু আকাশপথে আক্রমণ চালাচ্ছে না, নৌপথেও তারা ভয় ধরিয়ে দিয়েছে। লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজের পথ আটকে দিচ্ছে হুথিরা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন গাজায় রক্ত ঝরবে ততদিন আমাদের ক্ষেপণাস্ত্র আকাশে উঠবে, আমাদের ক্ষেপণাস্ত্র সমুদ্রে নেমে আসবে। ইসরায়েলের জন্য এ এক ভয়ঙ্কর সংকেত। গাজার যুদ্ধ চালাতে গিয়ে এখন তারা পাচ্ছে এক নতুন ফ্রন্ট। দক্ষিণ থেকে ইয়েমেন, উত্তরে লেবানন, ভেতরে গাজা, 4 দিক থেকে অগ্নিবৃদ্ধ। দক্ষিণ থেকে ইয়েমেন, উত্তরে লেবানন, ভেতরে গাজা, 4 দিক যেন এক অগ্নিবৃত্ত। গত আগস্টের শুরুতে ইয়েমেনি বাহিনী দেখিয়েছে সায়াদ নামের নো ক্রুজ মিসাইল। রাডার ফাঁকি দিয়ে আঘাত হানতে সক্ষম সেই অস্ত্রের ওয়ারহেড এক কথায় ধ্বংসযজ্ঞের প্রতিশ্রুতি। আর এবার যখন হাজির হলো প্যালেস্টাইন 2, তখন মনে হচ্ছে ইয়েমেন তাদের সামরিক অভিযানে নতুন অধ্যায় লিখছে। হুথিদের শক্তি শুধু ক্ষেপণাস্ত্রে নয়, তাদের অদম্য মনোবলে। তারা বলছে, গাজার প্রতিটি শিশুর কান্না, প্রতিটি মায়ের অশ্রু, প্রতিটি শহীদের রক্ত আমাদের ক্ষেপণাস্ত্র হয়ে উঠবে। তেল আবিবের আকাশ তাই আজ আর নিরাপদ নয়। একদা যার হাতে ছিল ভয় দেখানোর ক্ষমতা, সেই ইসরায়েল আজ কাঁপছে ইয়েমেনি মরুভূমির যোদ্ধাদের সামনে। রাতের অন্ধকারে যখন আবার আকাশ চিরে আগুনের রেখা দৌড়ে যাবে, তখন হয়তো ইসরায়েলের নাগরিকেরা ভেবে উঠতে পারবেন না এটি কোনো দূরের যুদ্ধ নয়, বরং তাদের বাড়ির দরজায় এসে দাঁড়ানো বাস্তব। এভাবে 1000 মাইল দূরের ইয়েমেন আজ ইসরায়েলের বুকের ভেতর জাগিয়ে দিয়েছে ভয়, শঙ্কা আর আতঙ্ক। প্রশ্ন একটাই, এই ক্ষেপণাস্ত্র যুগে হুথিদের থামাবে কে? আলো ম্লান, বাতাস থমথমে, তবুও আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে এক অদৃশ্য প্রতিধ্বনি, ইরান প্রস্তুত। শত্রুর হুমকি যেন সাগরের জলোচ্ছ্বাস, কিন্তু ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির কণ্ঠে ছিল বজ্রপাতের মতো দৃঢ়তা। অতীতের মতোই তিনি বললেন, যেই বিদ্বেষ নিয়ে আক্রমণ করতে আসবে, আমরা তাকে চূর্ণ করব আরও শক্তি, আরও দৃঢ়তায়। সতর্কবার্তা নয়, এ ছিল প্রতিশ্রুতি, নীরবতা ভাঙা ইতিহাসের গর্জন।
নোশাহরিনের ইমাম খোমেনি নৌ বিশ্ববিদ্যালয়ের মঞ্চ থেকে হাতামির ভাষণ যেন বহন করল শত বছরের লড়াইয়ের উত্তরাধিকার। তিনি বললেন, ইরান এখন অঞ্চলের বিশেষ শক্তি। স্বাধীনতা আর আঞ্চলিক অখণ্ডতা কোনো দয়া নয়, বরং রক্তে লেখা অধিকার। তিনি শত্রুকে মনে করিয়ে দিলেন সেই 12 দিনের যুদ্ধের কথা, যখন ইসরায়েলের আগ্রাসনে আগুন জ্বলেছিল তেহরানের বুকে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ভেঙে বোমা ফেলেছিল পারমাণবিক স্থাপনাগুলো। হাজারো প্রাণ ঝরে গিয়েছিল, বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ পর্যন্ত। কিন্তু সেই শোকের ছাই থেকে উঠে এসেছিল প্রতিশোধের আগুন। ইরান উত্তর দিয়েছিল ঝড় হয়ে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, মার্কিন শক্তির অহংকার ছিল সেই জবাবের লক্ষ্য। দখলকৃত ভূমি কেঁপে উঠেছিল ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে। 24 জুন বিশ্ব দেখেছিল আগ্রাসন থামানো যায় যদি প্রতিরোধের নাম হয় ইরান। সমুদ্রের বুকে বজ্রঝড়। আজও সেই প্রতিরোধ চলমান। উত্তর ভারত মহাসাগর আর ওমান সাগরের বুক চিরে ইরানি নৌবাহিনী চালিয়েছে মহড়া সাস্টেইনেবল পাওয়ার 1404। কাদির আর নাসির নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র সমুদ্রের অন্ধকার ভেদ করে ছুটে গেছে শত্রুর কল্পিত লক্ষ্যবস্তুতে। প্রতিটি বিস্ফোরণ ছিল এক একটি বার্তা, আমরা প্রস্তুত, তোমরা সাবধান। কিন্তু এই শক্তির আসল রহস্য শুধু অস্ত্র নয়। আইআরজিসি জানিয়ে দিল, ইরানের শক্তি হলো সরকারের ইচ্ছাশক্তি, জনগণের বিশ্বাস আর সশস্ত্র বাহিনীর ঐক্য। তারা বলল, সরকার, জাতি আর সেনাবাহিনী মিলে গড়ে তুলেছে অবিচ্ছেদ্য বন্ধন। এই বন্ধনই এক শক্তিশালী ইরানের নিশ্চয়তা। শত্রু হয়তো মনস্তাত্ত্বিক যুদ্ধ ছড়ায়, মিডিয়ার আগুন জ্বালায়, কিন্তু আইআরজিসি প্রতিজ্ঞা করেছে, আমরা উন্নয়নের পথে থাকব, প্রতিরক্ষার ঢাল হব, সরকার আর জাতির পাশে অবিচল দাঁড়াবো। ইরান বলছে, আমরা আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত। আর যদি কেউ ভাবে আমাদের পরাজিত করবে, তাহলে মনে রেখো, ইরান এক নয়, ইরান একসাথে চলা কোটি প্রাণের প্রতিধ্বনি। শত্রুর আকাশে যখন মেঘ জমে, তখন বজ্রপাতের মতো উচ্চারণ হয় এক নাম, ইরান। ইসরায়েলের 60,000 বনাম হামাসের 20,000। 2 বছর যুদ্ধ, বিলিয়ন ডলারের খরচ, হাজারো প্রাণহানি। তবুও হামাস টিকে আছে। ইসরায়েলের দাবি তাদের 90% শক্তি ধ্বংস করা হয়েছে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। গাজার অন্তরে আজও দাঁড়িয়ে আছে 20,000 সশস্ত্র যোদ্ধা। ভাঙতে না পারা প্রতিরোধ। যুদ্ধ শুরুর আগে ধারণা ছিল হামাসের যোদ্ধা সংখ্যা 30,000-এর কাছাকাছি। দ্য আটলান্টিকের সাম্প্রতিক রিপোর্ট বলছে, এখনও অন্তত 20,000 যোদ্ধা মাঠে সক্রিয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানাচ্ছে, 2023 সালের যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 10 থেকে 15,000 নতুন যোদ্ধা যুক্ত হয়েছে হামাসে। একই সময়ে অনুরূপ সংখ্যক যোদ্ধা নিহত হয়েছে। এখানেই মোড়। ধ্বংসের দাবির মাঝেও আবার জন্ম নিচ্ছে নতুন লড়াইয়ের আগুন। অঙ্ক 2, ইসরায়েলের প্রস্তুতি সন্দেহের ছায়া। অন্যদিকে ইসরায়েল দাঁড়াচ্ছে এক বিশাল মোড়ে। গাজা দখলের পরিকল্পনা নিয়ে তারা নামাচ্ছে প্রায় 7,000 রিজার্ভ সেনা। 2 সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম ধাপের ডাক। 40 থেকে 50,000 সেনা ফিরবেন সামরিক পোশাকে। নভেম্বর, ডিসেম্বর, এরপর ফেব্রুয়ারি, মার্চে আসবে আরও 2 দফা ডাক। সব মিলিয়ে 1,30,000-এর মতো রিজার্ভ সেনা থাকবে মাঠে। তবুও প্রশ্ন থেকে যায়, সবাই কি যুদ্ধে নামবেন? রিপোর্ট বলছে, তাদের অনেকেই মানসিক চাপে ভুগছেন। টাইমস অফ ইসরায়েলের এক জরিপে উঠে এসেছে, প্রায় 40% সেনা মনে করছেন তাদের লড়াইয়ের মনোবল অনেক কমে গেছে। টুইস্টটা এখানে, বড় সেনাবাহিনী গড়েও ইসরায়েল ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছে। অঙ্ক 3, সেনাবাহিনীর সংকট। ইসরায়েলের স্থায়ী সেনাবাহিনী মাত্র 1,69,000। দ্য উইক জানাচ্ছে, অন্তত আরও 10 থেকে 12,000 পূর্ণকালীন সেনার প্রয়োজন, যাতে সেনাবাহিনী অপটিমাল হতে পারে। এজন্য বছরে অতিরিক্ত 600 থেকে 700 জনকে নিয়োগ দেওয়ার চিন্তাও করছে তারা। তবুও হামাসকে দমন করতে এই শক্তি কি যথেষ্ট? 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধই তার উত্তর দিচ্ছে। অঙ্ক 4, গাজার বুকে মানবিক বিপর্যয়। অঙ্ক 4, গাজার বুকে মানবিক বিপর্যয়। গাজার মাটিতে চলছে অন্য যুদ্ধ। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ঘোষণা করেছেন, গাজা এখন দুর্ভিক্ষের দ্বার প্রান্তে। হাজারো শিশু অপুষ্টিতে মারা যাচ্ছে। গাজার মানবিক সংকটকে আরও ঘনীভূত করেছে এই অবিরাম যুদ্ধ। আরেক করুণ অধ্যায়। প্রায় 49 জন জিম্মি এখনো হামাসের হাতে রয়েছে বলে ধারণা। এর মধ্যে প্রায় 20 জন জীবিত থাকার খবর পাওয়া গেছে। অঙ্ক 5, বিশ্ব রাজনীতির চাপ। যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের ভেতরেও চলছে রাজনৈতিক ঝড়।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজা দখল পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মুখে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার গাজা দখল পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মুখে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল সবাই প্রশ্ন তুলছে, এই যুদ্ধের শেষ কোথায়? যুদ্ধের ময়দানে একপাশে ইসরায়েলের 60,000 সেনা, অন্য পাশে হামাসের 20,000 যোদ্ধা। কাগজে কলমে হামাস হয়তো দুর্বল, কিন্তু বাস্তবের লড়াইয়ে তাদের অস্তিত্ব এখনো ইসরায়েলের জন্য এক অমোঘ দুঃস্বপ্ন।